আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এই পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশজুড়ে বিশেষ অভিযানে পুলিশ। অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৬ আগস্ট। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য সেবায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির খোলা জানালা কার্যক্রমের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি। এর আওতায় অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশি শান্তিতে, গৌরবে, স্বাধীনতা এবং মর্যাদায় জীবনযাপন করতে পারবে। চকর মালিথা জানাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। যে সংস্কার আমাদের দরকার, সেই সংস্কার আরো গভীরের সংস্কার। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। নির্বাচন নিয়েও কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory, and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace, with freedom, with dignity, and with pride. প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের ক্ষমতা যেন আর কখনো তার নিজের জনগণকে দমন, স্তব্ধ বা ধ্বংস করতে ব্যবহৃত না হয়, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে ইভিএমেই ভোট দিতে পারেন না, তারা পিআর পদ্ধতি কিভাবে বুঝবেন। তিনি আরও বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদের সেখান থেকে সরে আসা উচিত। এখনও গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসন করা হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায় জানাচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব আয়োজন
গণতান্ত্রিক পদযাত্রায় শিশু। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতে বনানী মাঠ থেকে গুলশান ইউথ ক্লাব পর্যন্ত শিশুদের নিয়ে র্যালি হয়। ছিল নানা আয়োজন। সকালে র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, সেই কাজটি ঘটেনি। আমরা সংস্কার চাচ্ছি। যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। দুঃসময়ে শফিউল বারীর মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আলোচনা করেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, যারা ইভিএমে ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সংস্কারের জন্য 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ইতিবাচক মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, অন্য বিষয়গুলোতেও দলগুলোর একমত হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের কথাই বলে যাচ্ছে। দেশে একজন জাতির পিতা নয়, কয়েকজন জাতির পিতা রয়েছে। টাঙ্গাইলে এনসিপি জুলাই পদযাত্রা শেষে দুপুরে স্থানীয় শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় বক্তৃতা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম মনে করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে নাশকতার আশঙ্কায় সারা দেশে আজ থেকে 11 দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। 8ই আগস্ট পর্যন্ত চলবে এই অভিযান। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির পক্ষ থেকে বিভিন্ন শাখায় পাঠানো এক চিঠিতে গ্রেপ্তারি পরোয়ানা অভিযান, মোবাইল টহল জোরদার, গুজব রোধে সাইবার ক্রাইম অব্যাহত রাখা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ 6 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। শাকের আদনান জানাচ্ছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে দেশের বিভিন্ন শাখায় পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের সময় ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা দেয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালাতে পারে। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। চিঠিতে আরও বলা হয়, ওই সময়ে সন্দেহজনক ব্যক্তি মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে তল্লাশি এবং বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। মইনুল হাসান জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন ডাকসু নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 6টি কেন্দ্রে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। এর আগে সর্বশেষ 2019 সালে দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। সকালে কারাগারে আটক 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 3 জনের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবীরা। বুধবার পলাতক 24 জন সহ বাকি আসামিদের পক্ষে অব্যাহতি আবেদনের শুনানির জন্য ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে বাঘ পাচারকারী ও চোরা শিকারীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনায় যুক্ত হয়ে কথা বলেন তিনি। আয়োজনে যোগ দিয়ে বিশেষজ্ঞরা দেশের ফুসফুস খ্যাত সুন্দরবন ও তার জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে ধরেন। মোশাহেদ রনি জানাচ্ছেন। শত বছরের ব্যবধানে বাঘের সংখ্যা কমেছে 95%। এমন বাস্তবতায় বিপন্ন বাঘ সংরক্ষণে বিশ্বের পাশাপাশি দেশেও বাঘ দিবস পালন। মানুষ বাঘ দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি হরিণ শিকারের নিয়ন্ত্রণ, বারবার অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং চোরা শিকার রোধে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ করেন বক্তারা। The tiger is just not an icon. এটি একটি বস্তুতন্ত্রের স্বাস্থ্যসূচক, একটি কিস্টোন স্পিসিস। বাঘ যে অবস্থায় আছে তাকে সে অবস্থায় টিকিয়ে সংরক্ষণ করার জন্য এবং সুন্দরবন কি পরিমাণ বাঘ ধারণ করতে পারে সে অনুযায়ী বাঘের সংখ্যাটি বৃদ্ধি করার জন্য। আমাদের শুধু টাইগারকে ওখানে নিয়ে যাব সেই চিন্তাটা না করে বরং এমন একটা জায়গায় যেমন সুন্দরবন প্রধান আকাশটা যদি কোনো কারণে ধ্বংসের মুখে চলে যায়, যেন উই হ্যাভ এ বায়োডাইভার্সিটি দ্যাট ইজ পিওর। বাঘ দিবসের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাস্তুতন্ত্র রক্ষায় বাঘ সংরক্ষণের সুফল জনগণের সামনে দৃশ্যমান করায় জোর দেন পরিবেশ উপদেষ্টা। আমাদেরকে কাজে কর্মে আরো অনেক উন্নতি দেখাতে হবে। বারবার সুন্দরবনে কেন আগুন লাগছে, একই জায়গায় কেন বারবার আগুন লাগছে, সেটা প্রতিহত করতে আমরা কি করব, এই কাজগুলো আমরা অন্তর্বর্তী সরকার চিন্তা করছি এবং আমরা কর্মপরিকল্পনাও চূড়ান্ত করার দিকে যাচ্ছি। অনুষ্ঠানে সুন্দরবনে সংঘাতপ্রবণ বাঘ ব্যবস্থাপনা নির্দেশিকা এবং টাইগার্স অব দ্য সুন্দরবনস শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি
মালিক শ্রমিক সমন্বিত সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে এই শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। আফরোজা হাসি জানাচ্ছেন। বিপুল সম্ভাবনা ও কাঁচামাল নিয়ে যাত্রার ৮ দশক পেরিয়ে এখনও ধুঁকছে চামড়া শিল্প। অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান, উল্টো কেমিক্যাল মিশ্রিত বর্জ্যের দূষণে বিপন্ন প্রাণ প্রকৃতি। চর্মসহ নানা সংক্রামক রোগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন বাস্তবতায় বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চামড়া খাতের সংকট কাটিয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচি। সর্বোচ্চ 13 থেকে 14 প্রকারের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, কারণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা এখানে খুব বেশি কস্টলি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির এই কস্টের কারণে কিন্তু চামড়ার এই সেক্টরটাতে অনেক বেশি ইফেক্টেড হয়। সরকার যদি প্রকৃতপক্ষে উদ্যোগ নেয় এবং তাদেরকে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তো আমাদের কাঁচামাল দিয়ে আমাদের এই শিল্পটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যখন মিডিয়াতে নিউজ হয়, আমাদের প্রশাসন অভিযান চালায়। অভিযান চালানোর পরে কয়েকজন গ্রেফতার হয়, তারপরে ওনাদের জামিন হয়, কিছুদিন বন্ধ থাকে, বাইপাস হয়ে যাচ্ছে জিনিসগুলো। আপনি যতই আলোচনা করতেছেন, আসলে সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না, সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে। এই খাতটাকে আরও বেশি নজরদারিতে আনা যায় এবং সবগুলিতে প্রায় সতর্ক। আমি সচেতন হলে চলবে না, কিন্তু যারা সরাসরি এই ব্যাপারটাকে পরিহার করার ব্যাপারে যাদের ভূমিকা আছে, তাদেরকে বেশি উদ্যোগী হতে হবে। শ্রম আইন বাস্তবায়ন সহ সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বিশিষ্টজনরা। এই চামড়াটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, শিল্পের কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, আমাদের সাধারণ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের যে শ্রমিক আছে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এরপর তারা বেতন সহ অন্যান্য দাবিতে মানববন্ধন করে থাকে, এরা ধর্মঘট করে। আমাদের তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো, বেতন, এদিকেও নজর দিতে হবে, কাজ করতে হবে। চামড়া শিল্পকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি যদি আমরা এই বৈশ্বিক মানদণ্ড প্লাস হচ্ছে আমাদের নৈতিকতা প্লাস আমাদের এই যে শ্রমিকদের স্বাস্থ্য এবং অন্যান্য পরিবেশ সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মেড ইন বাংলাদেশ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে আন্তর্জাতিক মানদণ্ডের চামড়া শিল্প বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে চামড়া শিল্প নিয়ে আজকে যখন কথা বললাম, কথাগুলো কিন্তু আমরা ভুক্তভোগী বলেই কিন্তু বলতে পারছি। ইফল্যান্ড প্ল্যান্টের যেভাবে পরিশোধিত করার কথা ছিল এই বর্জ্যগুলোকে, সেটা করার ক্ষমতা নাই এই যেই প্ল্যান্টটা হয়েছে। আর আমরা যদি মনে করি বিদেশি কেউ এসে আমাদের এই প্রবলেমকে সমাধান করে দিবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশি লোকজনের মাধ্যমে, সেটাও কিন্তু কোনো দিনই আশা করা উচিত না। আমাদের সমস্যার আমাদেরই সমাধান করতে হবে। আইন আছে, আমাদের নানা বিষয়ে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এই যে আইনের প্রয়োগ নাই, সেই জন্যই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি আমাদের সচেতনতা, ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি পরিবেশ প্রকৃতির শিক্ষাটাও দিতে হবে। সরকারকে কিন্তু একটা জোরে সোরে ধাক্কা দিতে হবে এবং চামড়া শিল্পের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু ধাক্কা দিতে হবে, নড়ে চড়ে বসতে হবে সবাইকে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, এই চামড়া শিল্পকে ভালো রাখার জন্য এগিয়ে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, গাজীপুর। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 4 জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা। নেভাডায় ক্যাসিনোর সামনে গুলিতে নিহত 3। বিরতির পর আমন্ত্রণ আরও একবার।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় দিদারুল ইসলাম নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। পরে হামলাকারী গুলিতে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। ওদিকে নেভাডা অঙ্গরাজ্যে একটি ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এসেছে নতুন নাটক কেন এই নিঃসঙ্গতা। দুজন মানুষের নিঃসঙ্গত ও টানাপোড়েনের গল্পের নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির ও জিয়াউল হক পলাশ। নাটকটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। নিটোল টাটা বিশেষ সংবাদ। সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শুরু করেছে মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম খোলা জানালা। সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। আয়োজকরা বলেন, মনের বন্ধু নামের আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্যসেবা দানকারী সংস্থার পেশাদার সাইকোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টরা বিনামূল্যে চিকিৎসা ও কাউন্সেলিং সেবা দেবেন। এতে সহানুভূতিশীল ও মানসিক সুস্থতা ভিত্তিক সাংবাদিকতার সংস্কৃতি তৈরি হবে বলে প্রত্যাশা করেন বক্তারা। এবারে কৃষি সংবাদ। নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন 1 একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে পর্যটনের অপার সম্ভাবনাময় দ্বীপ ভোলার চর কুকড়ে-মুকড়ে। উপকূলীয় জনজীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনা। স্লুইস গেট খোলা থাকায় অস্বাভাবিক জোয়ারের লবণাক্ত পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে হাজারো পরিবার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনা সহ আমদানি প্যাকেজ নিয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছে। দুদেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে একটি ভালো ফলাফল আসবে বলে আশা করেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, প্রতীকী দামে আর কাউকে জমি বরাদ্দ দেবে না সরকার। সার এবং এলএনজির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে সভায়। আরে আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বসি সাহেব কালকে গেছে। বোয়িং দিয়ে তো স্যার বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন। সামরিক সরঞ্জাম সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে 2026-এর উইমেন্স এশিয়ান কাপ ফুটবলে চূড়ান্ত রাউন্ডে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান। 3রা মার্চ চীনের বিপক্ষে লাল সবুজের প্রথম ম্যাচ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীতে পরিবেশগত অধিকার সুরক্ষার সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শীর্ষক গণশুনানি হয়েছে। বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সুস্পষ্ট আইনের বিধান থাকার পরও মহানগরীতে প্রতিদিন বর্জ্যের চরম অব্যবস্থাপনা এবং এর সমাধানের করণীয় বিষয়ে গণশুনানিতে আলোকপাত করা হয়।
বিপন্ন প্রাণী বাঘ রক্ষায় পরিকল্পিত সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপারের আয়োজনে মোংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণ থেকে বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচাতে হবে। তারা বলেন, সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশ বাঘশূন্য হয়ে পড়বে। অনুষ্ঠান শেষে সুন্দরবনের বাঘ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ বাফেসাপ আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে আমার সংস্কৃতি আমার গর্ব শীর্ষক আলোচনা, বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হক এবং বিআরবি কেবলসের পরিচালক রফিকুল ইসলাম রনি। স্বাগত বক্তৃতা করেন বাফেসাপের মহাসচিব শাহেদ আহমেদ। সভাপতিত্ব করেন বাফেসাপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। রাজধানী ঢাকার নারিন্দা মুশুরি খোলা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুর 12টায় তিনি মারা যান। বুধবার সকাল 11টায় দরবার প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের মৃত্যুতে মুশুরি খোলা দরবার শরীফের অনুসারী ও ভক্তদের মাঝে শোকের ছোঁয়া নেমে এসেছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এই পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাশকতা রোধে দেশ জুড়ে বিশেষ অভিযানে পুলিশ। অনলাইন অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির শঙ্কা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 25 আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ 26 আগস্ট। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের সঙ্গে সমন্বিত সচেতনতার তাগিদ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।